গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের সামনে বিক্ষোভ করেছেন মুসল্লিরা। জুমার নামাজের পর বিভিন্ন ইসলামী দল ও সংগঠনের ব্যানারে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা সব সময় ফিলিস্তিনের পাশে থাকবে জানিয়ে বক্তারা বলেন, গণহত্যা চালিয়ে মানবতার চরম লঙ্ঘন করছে ইসরায়েল। তাই ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিতে হলে তাদের সব পণ্য বয়কট করতে হবে। আরও জানাচ্ছেন ইলিয়াস মাদবর। গাজায় ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে বাইতুল মোকাররমের উত্তর গেটে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলের আগে বাইতুল মোকাররমের উত্তর গেটে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে যুব আন্দোলনের নেতারা বলেন, ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে তা মানবতার চরম লঙ্ঘন। 60,000 মানুষকে হত্যা করে ফেলেছে। এখন এই যুদ্ধ বন্ধ করার জন্য কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বেনিয়ামিন নেতানিয়াহু, তোমরা যদি মানুষ হয়ে থাকো, সব পৃথিবীকে আজকে দেখো যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছে। এই আগ্নেয়গিরির লাভায় তোমরা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। যতদিন বাইতুল মুকাদ্দাস মুক্ত না হবে, বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমানরা প্রয়োজনে ইসরায়েলকে তো উৎখাত করবে, আমেরিকার মুরলীপনাও ভেঙে দিবে। এরপরেও এই যুদ্ধ বন্ধ করতে হবে এবং ফিলিস্তিন মুক্ত করতে হবে, বাইতুল মুকাদ্দাস মুক্ত করতে হবে। তাহলেই আমাদের এই বিক্ষোভ থামবে। এ সময় ইসরায়েলি পণ্য বয়কট করার আহ্বান জানান তারা। আমরা বলতে চাই, এরা ইসরায়েলের দোসর। তারা বাংলাদেশে থেকে ইসরায়েলি পণ্য কোনোভাবেই ভোগ করতে পারে না। ইসরায়েলি পণ্য নিয়ে সকল ব্যবসা বাণিজ্য বন্ধ করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে আরও কয়েকটি সংগঠন। এ সময় ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানান সাধারণ মানুষ। ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা। গাজা ও রাফা ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা। বিকেলে শাহবাগের জাদুঘরের সামনে সমাবেশ থেকে গাজায় গণহত্যা বন্ধের দাবি জানান তারা। সমাবেশে বক্তারা গাজা ও রাফায় হামলা এবং গণহত্যাকে মানবিক বিপর্যয় হিসেবে উল্লেখ করেন। বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে ইউরোপ আমেরিকা ইহুদিদের হত্যা করেছিল, এখন তারাই ফিলিস্তিনের গণহত্যায় অংশ নিচ্ছে। জাতিসংঘের নীতির কারণে ইসরায়েলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন বক্তারা। জেগে উঠছেন, সেইটাই আমাদের ভরসা, সেইটাই মুক্তির পথ। আমরা কেবল নেতানিয়াহু, ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্ব মোড়লদের যারা এখনো ইসরায়েলি এই গণহত্যাকে সমর্থন জুগিয়ে চলেছেন, তাদের পরিষ্কার মনে করিয়ে দিতে চাই, হিটলারও চেয়েছিল দুনিয়া দখল করবে, হিটলার পারে নাই। ইতিহাসের শিক্ষা হচ্ছে, এইভাবে দখলদারিত্ব টিকিয়ে রাখা যায় না। ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, ইসরায়েলের সন্ত্রাসী বাহিনী যেভাবে গাজায় নিরীহ মানুষকে হত্যার খেলায় নেমেছে তা বিশ্ব কখনো মেনে নেবে না। ইসরায়েল একদিন 200 কোটি মুসলমানদের হাতে শেষ হয়ে যাবে। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের ডাক দিতে বিশ্ব নেতাদের আহ্বান জানান তিনি। বিকেলে রাজধানীর কাকরাইল জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে মিছিল নিয়ে প্রেস ক্লাব যান নেতাকর্মীরা। এখানে নির্বিচারে শিশুদের পর্যন্ত ফুটফুটে বাচ্চা শিশু, ফুলের মতো নিষ্পাপ শিশু, তাদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে টার্গেট করে, এটা বিশ্ব বিবেক কিভাবে মেনে নিতে পারে? এটার বিরুদ্ধে আমরা কেন সোচ্চার হব না? সারা বিশ্ব কেন সোচ্চার হবে না? আমাদের দাঁড়াতে হবে তাদের পাশে। তাদের সমস্ত ন্যায্য দাবির প্রতি আমাদের সমর্থন থাকবে। বাংলা নববর্ষের এবারের শোভাযাত্রার নাম হবে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান চারুকলা অনুষদের ডিন আজহারুল ইসলাম। বলেন, এবার সকলকে সঙ্গে নিয়ে পহেলা বৈশাখের শোভাযাত্রা আনন্দময় হবে। এই সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ নিয়াজ আহমেদ খান। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। বাংলা নববর্ষের অন্যতম আয়োজন মঙ্গল শোভাযাত্রা, কিন্তু এবারের আয়োজনে থাকছে না এই নাম। নতুন বাংলা সনের শুরুর 3 দিন আগে পরিবর্তন করা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত এই শোভাযাত্রার নাম। নববর্ষের ঐকতান, ফেসিবাদের অবসান। এবারের নববর্ষের আয়োজন সকল অন্যায্যতাকে বিনাশ করে ন্যায্য ও সত্যকে নব আলোর গতিধারায়
একত্রবদ্ধ করবে গোটা সমাজকে। শুক্রবার এক সংবাদ সম্মেলনে চারুকলা অনুষদের ডিন জানান, এবার মঙ্গল বাদ দিয়ে পুনরুদ্ধার করা হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার নামটি। 1989 সালে যে আয়োজনটি হয়েছিল সেটির স্বতঃস্ফূর্ততা কতখানি ছিল এটা বিশ্লেষণের বিষয়, আপনারা নিশ্চয়ই অনেকে জানেন। আর পরবর্তীতে মঙ্গল শোভাযাত্রার ক্ষেত্রে কি ঘটেছে, তো এই কারণে আমরা পরিবর্তন বলছি না, আমি বলছি আমরা পুনরুদ্ধার করেছি যে আমরা সেই আনন্দ শোভাযাত্রা। এবারের আয়োজনে দেশের 28টি জনগোষ্ঠীর অংশগ্রহণের মধ্যে শোভাযাত্রাটি সকলের হয়ে উঠবে বলে মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আমরা একটি ব্যাপক আয়োজন করছি, 28টি জনগোষ্ঠী, এর সাথে পেশা মিলিয়ে আরও ন্যূনতম 10 থেকে 11টি সেগমেন্টস এখানে আছে। ব্যতিক্রমধর্মী এবারকার আয়োজনে থাকছে স্বৈরাচারী প্রতিকৃতি, ইলিশ মাছ, কাঠের বাঘ, শান্তির পায়রা ও শহীদ মীর মুগ্ধর পানির বোতলের প্রতীকী। এছাড়াও ফিলিস্তিনের নিপীড়িত মুসলমানদের প্রতীক হিসাবে শোভাযাত্রায় থাকছে তরমুজের মোটিভ। আমরা এটিকে কিছু আন্তর্জাতিকরণ করার চেষ্টা করছি, তরমুজের ফালির মাধ্যমে নিপীড়িত বিশ্ব অন্যান্য প্রান্তের মানুষের নিপীড়নেরও কিছু প্রতিফলন আমরা তুলে ধরার চেষ্টা করছি। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। প্রায় 2 মাস যাবৎ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক থাকলেও হঠাৎ বেড়েছে শাকসবজির দাম। বিক্রেতাদের দাবি, শীতকালীন পণ্য বাজারে না থাকায় দাম বেড়েছে। এদিকে মাংসের দাম স্থিতিশীল থাকলেও পহেলা বৈশাখকে কেন্দ্র করে ইলিশের দাম আকাশচুম্বী। বেড়েছে চালের দামও। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে বিস্তারিত মিফতা গালিবের রিপোর্টে। সরকারের নানামুখী পদক্ষেপের ফলে গেল প্রায় 2 মাস স্বস্তিতেই ছিল ক্রেতারা, বিশেষ করে কাঁচা বাজার ছিল সবার নাগালের মধ্যে। কিন্তু চলতি সপ্তাহে বাড়তে শুরু করেছে নিত্যপণ্যের দাম। রাজধানীর অন্যতম বৃহৎ কারওয়ান বাজারেও সরজমিনে দেখা যায় বেড়েছে সব ধরনের সবজির মূল্য। এখন শীতের সবজি শেষ হয়ে গেছে, গরমের সবজি ভরপুর আসতেছে না, সেই কারণে সবজির দামগুলো বেশি। বর্তমানে বাজারে একটু চড়াই আর কি, মানে সবজির সিজন হিসেবে একটু চড়া। শীতকালীন সবজি শেষ হয়ে যাওয়ায় এসব পণ্যের দাম বেড়েছে বলে দাবি ক্রেতাদের। কিছু সবজির দাম বেড়ে গেছে কারণ এখন তো সবজি চাষ হয় না, এই কারণে একটু সবজির দামটা বেশি। সবজির বাজার তো আছে ভালোই, অনেক বেড়ে গেছে, দর মোটামুটি ভালো, সবজির দাম একটু বেশি। ডাল, আলু, পেঁয়াজ এবং অন্যান্য পণ্যের দাম অপরিবর্তিত থাকলেও ক্রমান্বয়ে ঊর্ধ্বমুখী হচ্ছে চালের বাজার। সাধারণের জন্য এটা হয়তো অনেকে বুঝতেই পারবে না যে 50 টাকা 100 টাকা কোনো ব্যাপারই না, কিন্তু আমাদের জন্য এটা অনেক হিসাবে পড়ে আর কি। মুদি আইটেম যেগুলো পণ্য মনে করি সম্পূর্ণ স্বাভাবিক আছে, রোজার থেকে ঈদ গেছে। অন্যদিকে ব্রয়লার মুরগি এবং মাছের বাজার রয়েছে আগের মতো, এখন আবার স্বাভাবিক আছে, 270-80, ব্রয়লার হতেছে আপনার 180-90। তবে পয়লা বৈশাখকে ঘিরে ইলিশে লেগেছে বাড়তি দামের ছোঁয়া। চাহিদা কম থাকলেও দাম আকাশচুম্বী। কমানো উচিত, সবার জন্য তার সব সম্ভব হয় না। বাজারে কিনতে আসা নিম্ন এবং মধ্যবিত্তরা মনে করছেন সরকারের যথাযথ তদারকি অব্যাহত থাকলে এই পণ্যের দাম আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে মনে করছেন। কারওয়ান বাজার থেকে মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। কয়েকটি পরিবার ও গোষ্ঠীর বিদেশে পাচার করা টাকা ফিরিয়ে আনতে 1 বছরেরও বেশি সময় লাগবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি জানান, এটি একটি জটিল প্রক্রিয়া। বিকেলে চট্টগ্রামে মানি লন্ডারিং প্রতিরোধ কার্যক্রম বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গভর্নর বলেন, এমন দৃষ্টান্ত স্থাপন করতে হবে যেন ভবিষ্যতে কেউ অর্থ পাচার না করতে পারে। দেশের বিশেষ করে আর্থিক খাতের, ব্যাংকিং খাতের একটা বড় একটা অংশ কতিপয় পরিবার বা গোষ্ঠী তারা মানি লন্ডারিং করে এটাকে বাইরে নিয়ে চলে গেছে, যেটাকে আমরা বলি স্টোলেন অ্যাসেট বা চুরি করা সম্পদ। সেই সম্পদ ফিরিয়ে আনার ব্যাপারেও আমরা কাজ করছি। সেটা আমরা করছি আমাদের আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে, সেটা আমরা করছি আমাদের বিভিন্ন ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলোর সাথে। আমরা চেষ্টা করছি ফিরিয়ে আনা যায় কিনা। বাংলাদেশে রোহিঙ্গা প্রবেশের 8 বছর পর আবারও আলোচনায় রোহিঙ্গার প্রত্যাবাসন। আশ্রয় নেওয়া 8 লাখ রোহিঙ্গার তালিকা থেকে 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নেওয়ার কথা জানিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। এই বার্তায় প্রত্যাবাসন শুরুর ক্ষেত্রে আশার আলো হিসেবে দেখছে অন্তর্বর্তী সরকার। বিষয়টি বাংলাদেশের কূটনৈতিক অঙ্গনে এক বিরল সাফল্যের নিদর্শন হিসেবে উঠে এসেছে। তবে বাস্তবায়ন নিয়ে শঙ্কা রয়েছে এখনও। ইলিয়াস মাতবরের আরও একটি রিপোর্ট। 2017 সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর তীব্র অত্যাচার নিপীড়নের জেরে বাংলাদেশে আশ্রয় নিতে শুরু করে রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষ। ধীরে ধীরে প্রায় 8 লাখ রোহিঙ্গা আশ্রয় নেয় বাংলাদেশে।
এরপর পরিস্থিতি এমন হয়ে ওঠে যে কক্সবাজারের কুতুব পালং উখিয়া সহ বিভিন্ন এলাকার মানুষ রোহিঙ্গাদের জনস্রোতে নিজ যেন হয়ে যান পরবাসী। এমন পরিস্থিতিতে রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনের কয়েকবার উদ্যোগ নেওয়া হলেও তা আলোর মুখ দেখেনি। এছাড়া গেল কয়েক বছরে আন্তর্জাতিক সহায়তা উল্লেখযোগ্য হারে কমে আসে। এমন প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসেন জাতিসংঘের মহাসচিব, পরিদর্শন করেন রোহিঙ্গা ক্যাম্প, প্রতিশ্রুতি দেন অর্থায়নের। সম্প্রতি থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনে রোহিঙ্গাদের বিষয়ে দৃশ্যমান উদ্যোগ নেয়ার আহ্বান জানান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। এ আহ্বানে সাড়া দেয় মিয়ানমারের জান্তা সরকার। বাংলাদেশে আশ্রয় নেয়া 8 লাখ রোহিঙ্গাদের মধ্যে 1,80,000 রোহিঙ্গাদেরকে ফেরত নেওয়ার আগ্রহের কথা জানায় তারা। আর চূড়ান্ত যাচাই বাছাইয়ের পর্যায়ে রয়েছে আরও 70,000 রোহিঙ্গা। জাতিসংঘের মহাসচিব যখন এসেছিলেন ঢাকায় গত মাসে এবং প্রফেসর ইউনুস তাকে নিয়ে গেছিলেন ক্যাম্পে, সেখানে তিনি যে ভাষণ দিয়েছিলেন সেখান থেকে সেই ভাষণ আমাদের মনের মধ্যে অনেক আশা জাগিয়েছিল। তো দ্রুত ঘটবে এটা আমরা আশা করিনি। ফলে আমার বিশ্বাস যে আসলে পেছনে পর্দার অন্তরালে কাজ হচ্ছিল এটি নিয়ে। দুটো চ্যালেঞ্জ আছে। একটি হলো যে মিয়ানমারের নেপিটো জেনারেলদের সাথে আমাদের পূর্ববর্তী অভিজ্ঞতা খুব ভালো নয়। এর আগেও তারা এরকম প্লেজ করেছেন, কিন্তু সেই প্লেজ তারা রাখেননি। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের আগ্রহ আশাব্যঞ্জক হলেও এটি বাস্তবায়ন সহজ হবে না বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। জাতিসংঘ অথবা এরকম তৃতীয় পক্ষের তত্ত্বাবধানের প্রয়োজন হবে এবং আশপাশের বড় দেশগুলো, ভারত, চীন, এদের সহযোগিতা, এদের আন্তরিক মনোভাবের একটা ব্যাপার আছে। তো সব মিলিয়ে বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফেরত নেওয়ার ব্যাপারে মিয়ানমারের যে একটা প্রতিশ্রুতি, এটা একটা ভালো দিক, কিন্তু এটা বাস্তবায়ন অনেক সময় সাপেক্ষ। বাস্তবায়নটাও তো সহজ হবে না। অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সংকট কিছুটা হলেও কমে আসবে এমন প্রত্যাশাও ব্যক্ত করেন বিশেষজ্ঞরা। ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা। বাংলাদেশ পুলিশের পুরনো লোগো বদলে নতুন লোগো প্রকাশ করা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি নাসিমা বেগম স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়। লোগোতে যা রয়েছে জাতীয় ফুল শাপলা, ধান ও গমের শীষযুক্ত পাট পাতার টপে লেখা পুলিশ। চিঠিতে উল্লেখ করা হয়, উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বাংলাদেশ পুলিশের বিদ্যমান মনোগ্রাম বা লোগো পরিবর্তনে গৃহীত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নতুন মনোগ্রাম বা লোগো চূড়ান্ত করা হয়েছে, যা ইতোমধ্যে কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়ে প্রজ্ঞাপন জারির অপেক্ষায় রয়েছে। প্রজ্ঞাপন জারি হওয়া মাত্রই এটি যথাযথভাবে ব্যবহার করতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, দেশের স্থিতিশীলতা ও গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপি দ্রুত নির্বাচনের কথা বলে। ষড়যন্ত্র মোকাবেলার জন্য নির্বাচিত সরকার প্রয়োজন। এই সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের 5 বছর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের বিশেষ কাউন্সিলে এই কথা বলেন তিনি। সেলিমা রহমান বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি নির্বাচনের কথা বলছে না, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য ভোটের কথা বলা হচ্ছে। তিনি এমন একটা বাংলাদেশকে আধুনিক বাংলাদেশে রূপান্তরিত করেছিল যা কিনা ছিল সেই সময় অবিশ্বাস্য। কারণ একটা পলায়ন পর একটা পতিত সরকারের পরে যেখানে বাংলাদেশ তো তলাবিহীন ঝুড়ি হয়ে গেছিল, সেই তলাবিহীন ঝুড়ি থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের প্রতিটি সেক্টরে কাজ করেছেন। পাসপোর্টে অ্যাকসেপ্ট ইসরায়েল লেখা ফিরিয়ে আনা এবং বাংলাদেশে ইসরায়েলি আড়ি পাতার যন্ত্র আমদানির বিষয়ে সব তথ্য জনসম্মুখে প্রকাশ করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। জাতীয় প্রেস ক্লাবে বিপ্লবী যুব সংহতি কর্তৃক আয়োজিত এক মানববন্ধনে তিনি এই দাবি জানান। এছাড়া ফিলিস্তিনি ইস্যুতে নীরব থাকায় আরব বিশ্ব ও ওআইসির তীব্র সমালোচনা করেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে সৌদি আরব থেকে শুরু করে প্রায় প্রতিটা রাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলে আরব দুনিয়ার যে ঐক্য, সে ঐক্যকে তারা ধ্বংস করেছে। ইসরায়েল কার্যত একটা সম্প্রসারণবাদী রাষ্ট্র এবং ইতিমধ্যেই দেখবেন প্রতিনিয়ত তারা নতুন নতুন ভূখণ্ড দখল করছে, নতুন নতুন এলাকা তারা দখল করছে। ওয়াইসির কোনো কার্যকর ভূমিকা পর্যন্ত আমরা লক্ষ্য করিনি। আমরা বলতে চাই, যদি এই গণহত্যা বন্ধ করতে না পারেন, ওয়াইসি রেখে লাভটা কি?
ভোলা সদর হাসপাতালের ইমার্জেন্সিতে চিকিৎসকের অবহেলায় চিকিৎসার অভাবে মাকসুদুর রহমান নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে এমন অভিযোগ উঠেছে। এই ঘটনায় মৃত রোগীর স্বজন ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হলে এক পর্যায়ে ইমার্জেন্সিতে থাকা মেডিকেল অফিসার নাইমুল হাসনাত নাইমের উপর হামলা করে বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশ ভ্যানে করে ওই চিকিৎসককে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয় পুলিশ। এদিকে হাসপাতালের তত্ত্বাবধায়ক শেখ সোফিয়ান ইসলাম জানান, আগামীকাল সকালে এই ঘটনার বিষয় নিয়ে বসবেন। কাগজপত্র দেখে যদি চিকিৎসকের অবহেলায় কোনো বিষয় থাকে তাহলে বিধি মোতাবেক যা ব্যবস্থা নিতে হয় নেওয়া হবে। আমরা কালকে সকালবেলা এটা নিয়ে বসবো, কাগজপত্র দেখবো, সব কথা শুনবো। যদি সেরকম কিছু থাকে, আমার ডাক্তারের নেগলিজেন্সি থাকে, তাহলে তার জন্য যে আইনগত ব্যবস্থা যা নেওয়া যায় সেটা আমি দেখবো। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একই পরিবারে 2 নারী ও 1 শিশুর খণ্ডিত বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার মিজমিজি পশ্চিমপাড়া থেকে মরদেহ উদ্ধার করা হয়। তারা হলেন মিজমিজি পশ্চিমপাড়া এলাকার স্বপ্না আক্তার, তার ছোট বোন লামিয়া আক্তার ও লামিয়ার ছেলে হাবিব। এই ঘটনায় লামিয়ার স্বামী ইয়াসিনকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানায়, গত 4 দিন ধরে তারা নিখোঁজ ছিলেন। শুক্রবার দুপুরে বাড়ির পাশে তাদের খণ্ডিত বস্তাবন্দি মরদেহ দেখতে পাওয়া যায়। মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রেলওয়ের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। আগামীতে বিভিন্ন দেশ থেকে রেলের পার্টস এনে দেশে কোচ ও ওয়াগন সংযোজন করা হবে। এতে রাষ্ট্রের ব্যয় ও সময় কমানো সম্ভব বলে জানিয়েছেন রেলপথ উপদেষ্টা ফজলুল কবির খান। আজ রেলওয়ের পূর্বাঞ্চলের চট্টগ্রামের পাহাড়তলের ওয়াগন মেরামত কারখানা ও ডিজেল ওয়ার্কশপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। পরে সিআরবি রেলওয়ের পূর্বাঞ্চল কার্যালয়ের রেলওয়ের বিভিন্ন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তিনি। রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান বলেন, রেলওয়ে তাদের পুরনো ঐতিহ্য হারিয়ে ফেলেছে। এই ঐতিহ্যকে ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে সরকার। রেল একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, এটা কিন্তু দিন দিন এটার একটা অবনতি হচ্ছে, যে ওই প্রতিষ্ঠানটার সুনাম থাকতেছে না। তো আমরা রেলকে তাদের পুরনো যে ঐতিহ্য, পুরনো যে গ্লোরি, সেটাতে ফেরত নিতে চাই। চলতি মৌসুমে ফুলকপির ভালো দাম না পেয়ে হতাশায় ছিলেন অনেক কৃষক। সিজন শেষ হলেও কুমিল্লায় অসময়ে চাষ হয়েছে রঙিন ফুলকপির। সাদা, সবুজ, বেগুনি, হলুদ এই 4 রঙের ফুলকপি চাষ করে বেশ লাভবান বলছেন কৃষক। বাণিজ্যিক চাষে লাভবান, পুষ্টিগুণ সমৃদ্ধ এই ফুলকপি চাষে কৃষকদের মাঝে নতুন সম্ভাবনা তৈরি করবে বলছেন কৃষি কর্মকর্তা। প্রতিনিধি আবু মুসার রিপোর্টে বিস্তারিত। জেলার বুড়িচং উপজেলার শাহদৌলতপুর গ্রামের কৃষক আশিকুল ইসলাম 1 বিঘা জমিতে চাষ করেছেন রঙিন ফুলকপির। গেল 3 বছর ধরে রঙিন ফুলকপির চাষ করছেন এই কৃষক। রঙিন ফুলকপি দেখে শুরুর দিকে মানুষ হাসাহাসি করলেও এখন ভালো ফলন আর দাম বেশি পেয়ে বেশ খুশি কৃষক আশিকুল ইসলাম। সাদা কপির চাইতে ইনশাল্লাহ এটা তুলনামূলক বাজারে বিক্রি, বাজারজাত ভালো। ইনশাল্লাহ বর্তমানে যে বাজার আছে, যদি আরো বেশি হলে তো বেশি হবে, তো মনে করেন লাখ-দেড়েক টাকা ইনশাল্লাহ প্রফিট হবে। এদিকে অসময়ের রঙিন ফুলকপি চাষ আর বাজারে এই সবজির ভালো চাহিদা দেখে দিন দিন চাষে আগ্রহী হচ্ছেন আশেপাশের কৃষকরা। লাল, নীল, সাদা, কালো সব রকমের কপি আছে, অনেক ভালো দেখতে, সুন্দর লাগে। আইয়াদের দেখে আমরাও ভবিষ্যতে গড়ার ইচ্ছা করব, সামনের দিকে খুবই দামে ভালো। উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন, সাদা ফুলকপির চেয়ে রঙিন ফুলকপিতে রয়েছে ভিটামিন এ, অ্যান্থোসায়ানিন সহ নানান পুষ্টিগুণ, যা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে ক্যান্সার সৃষ্টিকারী কোষ ধ্বংস করে এবং হৃদরোগের ঝুঁকি কমায়। তাকে দেখে আমরা আশাবাদী যে অন্য কৃষকরা উদ্বুদ্ধ হয়ে সামনের বছর আরও বেশি আগ্রহী হবে, কারণ যেহেতু এবছর রঙিন ফুলকপির দাম কৃষকরা বেশি পেয়েছে সাদা ফুলকপির তুলনায়। গরম সহিষ্ণু রঙিন ফুলকপির গ্রীষ্মকালে ভালো ফলন পাচ্ছে কৃষক। উৎপাদন খরচের চেয়ে 3 গুণ বেশি লাভজনক হওয়ায় রঙিন ফুলকপি চাষে দিন দিন আগ্রহ বাড়ছে অনেক কৃষকের। আবু মুসা, মাই টিভি, কুমিল্লা।